শুভ দুপুর, শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা গঠনের আয়োজনে এবং আশা করছি সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমি ভীষণ আনন্দিত, কারণ স্টুডিওতে যাকে আমরা পেয়েছি তিনি আমাদের নিঃসন্দেহে ভীষণ প্রিয় ব্যক্তিত্ব এবং তিনি ভীষণ ব্যস্ত একজন মানুষ। তবে তিনি তারপরেও সেই ব্যস্ততার মাঝখান থেকে কিছুটা সময় বের করে আজকের এই আয়োজনে এসেছেন এবং একটা কথা আজকে বলতেই চাই, তিনি একজন চলচ্চিত্র এবং নাট্য অভিনেতা বটে, চলচ্চিত্র রূপালী পর্দার বড় পর্দার হিরো একজন তিনি, কিন্তু সেই সঙ্গে কিন্তু তিনি বাস্তবেও আমাদের অনেকের আইকনিক মডেল। আমাদের অনেকের মনেই তিনি হিরোর জায়গায় কিন্তু করেছেন সত্যিকার অর্থেই, বাস্তবিক অর্থে। সুপ্রিয় দর্শক, তিনি আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মাননীয় সভাপতি, নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের সবার প্রিয় ফিল্ম স্টার ইলিয়াস কাঞ্চন। ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং 2023-এর শুভেচ্ছা দিই, যেহেতু আজকে প্রথম বছরের দেখা হলো শুরু হওয়ার পরে। 2023 সালের শুভেচ্ছা আপনাকে, চ্যানেল আয়ের সঙ্গে যারা যুক্ত আছে, আমাদের সাগর ভাই, শায়েক সেরা সহ সকলকে, এবং এই চ্যানেল আয়ের যত ভক্ত আছে, আমার যারা ভক্ত আছে তাদের সকলের জন্য আপনাদের 2023-এর শুভেচ্ছা। এই মুহূর্তে চ্যানেলের পর্দায় অনেক অগণিত ভক্ত নিশ্চয়ই আপনাকে দেখছেন বা দেখবেন সামনে, আমাদের ফেসবুকে, ইউটিউব চ্যানেলে যখন এই নিশ্চয়ই প্রচারিত হবে। আমি জানতে চাই, তাদের হয়ে আপনার কাছে জানতে চাই, এই যে এত ব্যস্ততার মাঝে আপনার বছর কি শুরু হয় মানে আনুষ্ঠানিকতার সঙ্গে, নাকি নর্মালি একদম খুব ক্যাজুয়ালি শুরু হয় নতুন বছর যখন শুরু হয়? না, আমি আসলে সেইভাবে নতুন বছর উপলক্ষে না, আমি প্রতিদিনটাকেই আমার জীবনের একটা বড় পার্ট মনে করি। প্রত্যেক দিনই আমাকে মানে যাতে বেটার কিছু করতে পারি, কিছু না কিছু করে যেতে পারি, সেই চিন্তাটাই করি। কারণ হলো গিয়ে জীবনের আমার যে সময়টুকু আছে নির্ধারণ করা আছে, সেই সময়গুলোকে আমি যত কাজে লাগাতে পারবো ততই কিন্তু আমার জীবনটাকে আমি দীর্ঘায়িত করতে পারলাম। আমার জীবনের অনেক সময় আছে, কিন্তু আমি যদি সেটা ব্যয় না করি তাহলে অনর্থক জীবন নষ্ট হয়ে যাবে। এইটা মাথায় নিয়ে আমি কাজ করি, যার জন্য প্রতিটা দিনই আমার নতুন বছর, প্রতিটা দিনই আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। বাহ, আমি একটা বিষয় আজকে তুলতে চাই, সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই অবগত যে আপনি ইতিমধ্যে আমাদেরকে 350-এরও বেশি ছবি উপহার দিয়েছেন। আপনি কি জানেন কি না? হ্যাঁ, মনে হয় আর কি এরকমই হবে। কেমন লাগে এতগুলো ছবিতে যে কাজ করেছেন আপনি? লাগে তো ভালো লাগে, কিন্তু একটু মানে এখন মানে 2000 সালের পরে আসলে আমার কাজটা কমে গেছে। তো আগের মতো যদি কাজ করতাম তাহলে সংখ্যাটা আরও অনেক বেশি হতো আর কি। তো সেই যে 2000-এর পরে দিয়ে কাজ করতে পারি না, এটার দুঃখটা আছে আসলে। তা আগের দিনের ব্যস্ততা একরকম ছিল, এখন যেমন সাংগঠনিক পদ এবং অন্যান্য কার্যক্রমে আপনি অনেক এগুলো বেশি আছে, ব্যস্ত থাকেন। এগুলো আছে। তো চলচ্চিত্রের বিষয়টা আর কি, মানে আমি বলছিলাম যে চলচ্চিত্র আগে যেরকম আমার প্রায় প্রতি বছরই আমার 20টা থেকে 21টা ছবি, নতুন ছবি রিলিজ হতো। সেইটা তো মানে 2000 পরে হয় না। এই জন্য আসলে মূলত যেটা আর কি আমার নিজেরই এটা কমিয়ে দেওয়া হয়েছে। কারণ হলো গিয়ে যে আমাদের দেশে আপনি জানেন যে একটা সময় অশ্লীলতা দানা বেঁধেছিল। তারপরে একটা ছবি বানালে পরে এটা সঙ্গে সঙ্গে পাইরেটেড হয়ে যেত। এই সমস্ত কারণগুলোর জন্য আসলে চলচ্চিত্রের অবস্থা আজকে নেমে আসে। যাই হোক, তারপরেও গত বছর মোটামুটি 50-এর উপরে ছবি রিলিজ হয়েছে। এটা একটা ভালো মানে লক্ষ্য, বিশাল প্রাপ্তি। যদিও ইলিয়াস কাঞ্চনকে এভাবে এক্সক্লুসিভলি ইন্টারভিউতে পাওয়া যায়নি, এই জন্য আজকে জিজ্ঞেস করে রাখা ভালো, যেটা আর্কাইভ হয়ে থাকবে, যে প্রথম সিনেমা যেটি করেছিলেন এবং সেটি কিভাবে আপনার হাতে এলো, কিভাবে কাজ শুরু হলো, যদি সংক্ষিপ্ত ঘটনাটা আজকে যদি আমাদের আমি আস্তে আস্তে গাড়িতে এটাই ভাবছিলাম আর কি। কারণ হলো গিয়ে যে আমাকে জিজ্ঞাসা করছিল যে আপনি তো লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেলেন, তো এইটা কাকে ডেডিকেট করতে চান। তা আমি একটুখানি ভাবছিলাম আর কি। তো ভাবনার মধ্যে আমার কাছে যেটা মনে হলো যে আসলে এটা ডেডিকেট করা উচিত, যে আমি যাদের কারণে আমি চলচ্চিত্রে আসতে পেরেছি তাদের কথাটাই আমার মনে পড়েছে। তার মধ্যে যেমন আছে যে আমার একটা বন্ধু, সেই কয়েক মাস আগে মারা গেছে। তো সে একটা মানে নাটক করছিল, সেই নাটকে আমাকে মানে তার রিহার্সেল দেখার জন্য দাওয়াত করেছে। তো সেইখানে যাওয়ার পরে মানে আমার ওইখানে ডিরেক্টর ছিল আমাদের হিরো, এক সময়কার হিরো কাশেম ভাই। তো উনি আমাকে দেখে খুব মুগ্ধ হলেন
এবং আমার ওই বন্ধুদের বললেন যে তাকে আপনারা নেন না কেন, এরকম সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে। তো তারপরে তারা আমার মানে ওই ডিরেক্টর কথা রাখার জন্য একটা ছোট্ট একটা ক্যারেক্টার দেয়, জি। চাকরের ক্যারেক্টার। তো আমার এটা আবার প্রেস্টিজ। তো তখন আমি আমাদের নিজেদের একটা সংগঠন ছিল সৃজন সংঘ। জি। তো সেই সৃজন সঙ্গে আমি গিয়ে আমি তাদেরকে বললাম যে আচ্ছা আমরা একটা নাটক করতে পারি না। তখন আমার আজকে আমার মনে পড়ছে আমার বন্ধুদের, অনেকেই আজকে নেই, সেই বন্ধুদের কথা মনে পড়ছে যে তারা এক বাক্যে স্বীকার করে নিল এবং নাটক করার জন্য প্রস্তুত হলো। এবং সেই নাটকে আমাদের সুভাষ দত্ত উনি চিফ গেস্ট হিসাবে আসলেন, আমাকে ওখানে দেখলেন, যার জন্য উনি আমাকে পরের দিন দেখা করতে বললেন এবং ওইভাবেই আমি চলচ্চিত্রে আসি। তো যার জন্য আজকে আমার কাছে মনে হচ্ছে যে আমি এই যে মানুষগুলোর কথা বললাম, যে আমার সেই বন্ধু আমাকে মানে ছোট্ট ক্যারেক্টার দেওয়ার জন্য আমার ভিতরে যে জাগলো যে আমরা একটা নতুন মানে আমরা নিজেরা একটা নাটক করি, আমার সেই বন্ধুর কথা এবং আমাদের সৃজন সঙ্গে যারা যারা ছিল তারা, প্লাস আমার শ্রদ্ধেয় পরিচালক সুভাষ দত্ত, তার কথাই আমার মনে পড়ছে। এবং আমি এই আজীবন সম্মাননা যদি ডেডিকেট করতে হয় তাদের জন্য, তাদের উদ্দেশ্যে আমি করব। এবং সেই প্রাপ্তির জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা চ্যানেলের পরিবারের পক্ষ থেকে। এবং অনেকের সঙ্গে তো আপনি কাজ করেছেন। আজকে একজনের কথা না বললেই আসলে নয়, গুণী নির্মাতা চাষী নজরুল ইসলামের আজকে প্রয়াণ দিবস এবং তাকে আমরা শ্রদ্ধায়, তার ভালোবাসায় তাকে স্মরণ করছি। তার প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি চ্যানেলের পরিবারের পক্ষ থেকে, কারণ তিনি আমাদের আসলে খুব আপন ছিলেন। এবং তার সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা তো নিশ্চয়ই আছে। শাস্তি চলচ্চিত্রের কথাই যদি বলি সম্প্রতি, সেইটার অভিজ্ঞতার কথাই প্রথম ছবি চাষি ভাইয়ের সঙ্গে করেছে সেটি হলো যে ভালোবাসা। বুলুল ভাই ছিলেন ওটার প্রযোজক এবং প্রধান নায়ক আর কি। তো যেহেতু উনি প্রযোজক, প্রধান নায়ক এবং চাষি ভাইয়ের সঙ্গে বুলুল ভাইয়ের খুব একটা ভালো সম্পর্ক, তা আমাকে যখন নেওয়া হলো, আমার তো তার আগে দেয়া আমি মানে একক ছবি দিয়ে বসুন্ধরা দিয়ে আমি আসি চলচ্চিত্রে, তো যে কারণের জন্য আমার একটু খুঁতখুঁতি ছিল আর কি। তো আমি তখন বললাম যে ভাই আপনি আমাকে নিলেন, কীরকম আমার পার্টটা কি মানে খুব ছোট কিনা কিংবা আমার গুরুত্ব আছে কিনা। তো চাষি ভাই সেই সময় আমাকে বুঝালেন আর কি, বুঝালেন। এবং চাষি ভাই কিন্তু আরেকটা জিনিস দেখবেন যে চাষি ভাই ডিরেক্টর হিসাবে কিন্তু অনেক শিল্পীকেও কিন্তু এনেছেন। যেমন আমার ওস্তাদ যিনি সুভাষ দত্ত, উনি যেরকম নতুন শিল্পীদের ব্রেক দিয়েছেন, চাষি ভাইও কিন্তু এরকম। তারপর তার যে ওরা 11 জন যে ছবিটি, সেখানে দেখেন যে সব নতুনদের নিয়ে কিন্তু মুক্তিযুদ্ধের ওই ছবিটি করেছেন, কিন্তু অত্যন্ত সুন্দর ছবি করে। তো চাষি ভাইয়ের সঙ্গে আসলে আমার ওই প্রথম ছবি থেকেই চাষি ভাইয়ের সঙ্গে একটা ভালো সম্পর্ক। তো চাষি ভাই আসলে মানুষ হিসেবে এমনই ছিলেন যে তার সঙ্গে কেউ ঝগড়াঝাটি, রাগ এরকম করে থাকতে পারতো না। খুব মানে খোলা মনের মানুষ ছিলেন, দিল দরিয়া মানুষ ছিলেন। এবং তার অনেক গুণও ছিল, কিন্তু উনি খুব সম্ভবত আমার যতদূর মনে হয় যে উনি বোম্বেতেও কিন্তু কাজ করেছেন আর কি, ফিল্মকে এতটাই ভালোবাসতেন আর কি। তো সেইখান থেকেই মানে এসে তারপর বাংলাদেশে উনি চলচ্চিত্র নির্মাণে উনি এবং শিবলি সাদিক এরা দুজনেই কিন্তু হিরো হতে চেয়েছিল। আচ্ছা। তো যাই হোক, তারপরে চাষি ভাই কিন্তু টুকটাক অভিনয় করতেনও, কিন্তু আমার সঙ্গে লাস্ট তারই মানে একজন চিফ অ্যাসিস্ট্যান্ট ছিল তার ছবিতে, সেটি হলো বাংলার ফাটাকেষ্ট, সেইখানটা উনি আমার সঙ্গে অভিনয় করেছেন। তো এই চাষি ভাই আসলে যেমন এই ছবি, তারপরে লাস্টে যে ছবিটা করলাম আর কি 2005 সালে, সেটা আমি পুরস্কৃত হয়েছি শাস্তি ছবিতে। তো এটার আবার একটা মানে গল্প আছে কিন্তু এই ছবির গল্পটা হলো গিয়ে যে এই ছবিটি 15 বছর আগে ওই আমাদের চলচ্চিত্রের মোগল একজন ছিলেন, মানে প্রযোজক ছিলেন জাহাঙ্গীর খান, ওনার এখান থেকে ছবিটি করার কথা। তো এই ছবিতে আলিয়ারাতকে রাখার কথা এবং নতুন একজন শিল্পীকে মানে নেওয়ার কথা, দুই ভাইয়ের গল্প। তো নতুন শিল্পীটি পরবর্তী সময় আমি যখন এই ছবিতে কাজ করি, কারণ ছবিটি ওইখান থেকে হয়নি, বন্ধ হয়ে যায়, 15 বছর পর আবার নতুন করে এই চ্যানেল আইয়ের মাধ্যমে কিন্তু সেটি শেষ করা হয়। সেই সময় কিন্তু আমি ওই যে নতুন শিল্পী বড় ভাইয়ের ক্যারেক্টার যার জন্য যে নিয়েছিল, সেই ছবিতে পাঠ করে, কিন্তু সে হলো গিয়ে আমার তালইয়ের চরিত্র, হিরো থেকে সে তালই। তো আমি তাকে বললাম যে ভাই চলচ্চিত্রে কাজ করতে হলে শুধু অভিনয় না, শরীরটাকেও ঠিক রাখতে হয়। আজকে আপনি যদি শরীরটা ঠিক রাখতেন তাহলে কিন্তু আপনি আমার তালইয়ের অভিনয় করার দরকার পড়তো।
সত্যি আমরা 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 গল্পটা শুনছিলাম ইলিয়াস কাঞ্চনের কাছ থেকে, শাস্তি চলচ্চিত্র ইমপ্রেস ফিল্মের ছবি, তার কিছুটা দৃশ্য দেখে এসে আবার একটু গল্পে ফিরে চলুন প্রিয় দর্শক। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন চ্যানেলে আর্কাইভ থেকে ইমপ্রেস ফিল্মের ছবি চাষি ভাই শাস্তির। আসলে মানে অনেক সাহিত্য নিয়ে উনি ছবি বানিয়েছেন, শরৎচন্দ্রের অনেকগুলো গল্পের ছবি বানিয়েছেন। আর বাংলাদেশে আমি বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে কয়টা ছবি হয়েছে আমি জানি না, তবে এই ছবিটি তার। এবং আমার ইচ্ছাও ছিল যে এরকম সাহিত্য নির্ভর শরৎচন্দ্রের ছবিতে অভিনয় করা, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে অভিনয় করা। আমার একটা মানে মানে আশা বাকি রয়ে গেছে এখনো, কাজী নজরুল ইসলামের কোনো গল্পে মানে অভিনয় করতে পারিনি। তো চাষি ভাই আসলে মানে এই যে হিন্দুয়ানা যে বিষয়গুলো, এটি এত ভালো জানতেন উনি যে এটা বলার মতো না। এবং উনি কতটা বড় মনের মানুষ ছিলেন আপনাকে বলি, আমাদের একজন ক্যামেরাম্যান ছিল সাধন রায়, জি, উনি দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই হলিউডের যে ছবি, সেই ছবিতে উনি কিন্তু অ্যাসিস্ট করেছেন কিন্তু ক্যামেরাম্যান হিসেবে। তো উনি পরবর্তী সময় এখানে কেউই ছিল না, কিন্তু উনি একাই মানে বাংলাদেশে ঢাকায় থাকতেন। চাষি ভাইকে ছেলে হিসেবে মনে করতেন আর কি, এবং চাষি ভাইও কিন্তু তাকে ওই বাপের মতোই দেখতেন। এবং লাস্টে উনি কিন্তু যেটি ওসিয়ত করে গেলেন, যেটা যে তার মৃত্যুর পর তার মুখাগ্নি যেন চাষি নজরুল করে, এবং এই চাষি নজরুল কিন্তু তার মুখাগ্নি করেছে। এটা কিন্তু অনেকেই জানেন, এটা একটা বিশাল ব্যাপার কিন্তু, যে একজন হিন্দু মানুষ মানে তার আপনজন আত্মীয়জনকের চেয়েও একজন মুসলমান একজন ডিরেক্টর তাকে কিন্তু ওসিয়ত করে গেলেন, এবং চাষি ভাই সেই কাজটি করেছেন। আন্তরিক ধন্যবাদ এই তথ্যটি আমাদেরকে দেওয়ার জন্য। এবং শ্রদ্ধেয় চাষী নজরুল ইসলাম আমাদেরকে শোভা, দেবদাস, শাস্তি এরকম অনেক ভালো ভালো চলচ্চিত্র আমাদের জন্য রেখে গেছেন। এবং আজকে যেমনটি বলছিলেন ইলিয়াস কাঞ্চন যে তিনি একটি কাজী নজরুল ইসলামের গল্পে তিনি কিন্তু অভিনয় করতে পছন্দ করবেন। এখন এই মুহূর্তে যারা তরুণ নির্মাতা যারা দেখছেন, নিশ্চয়ই দৃষ্টি আকর্ষণ করছে তাদের, হয়তো লেগেও যেতে পারে। 2023 অনেক সম্ভাবনার এই বিশ্বাস করি, এবং আজকের দিনে আপনাকে পেয়েছে আবারও বলছি আমরা ভীষণ আনন্দিত। এবং আমরা আরেকটু জানতে চাই যে এই যে 350-রও বেশি ছবি আপনি করলেন একজন অভিনয় শিল্পী হিসেবে, এবং এখন একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদেও আপনি কাজ করছেন, চলচ্চিত্র নিয়ে আপনার আগামীর ভাবনা আপনি বলেছেন এর আগেও, আজকে যদি এই দিনটিতে বলতে বলি দর্শকদের জন্য কি বলবেন? সামনের দিনগুলো কেমন দেখতে চান? আমরা এই এই মাসেই, বছরের প্রথম মাসে আমরা শিল্পী সমিতির একটা বড় আয়োজন, আমরা একটা বড় করে একটা পিকনিক করতে যাচ্ছি। কারণ মাঝে করোনা গেছে, করোনার সময় আমাদের শিল্পীরা একত্রিত হয়ে এরকম বড় একটা আনন্দ করতে পারিনি। তো আমাদের এই পিকনিকটা করতে যাচ্ছি, এবং সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা চেষ্টা করছি যে চলচ্চিত্র যেন আরও বেশি বেশি নির্মাণ হয়, শিল্পীরা যেন কাজ করতে পারে, প্রযোজকরা যেন মানে লাভবান হয়, পরিচালকরা যেন আমাদের মানে সাহায্য সহযোগিতাগুলো বেশি করে পায়, সেই চেষ্টাটা আমরা করছি। এবং সবচেয়ে যে জিনিসটা সেটা হলো যে আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে একটা জিনিস ছিল যে শিল্পী সমিতি আগে কিন্তু চলচ্চিত্রের অন্যান্য সংগঠনগুলোর সঙ্গে নিয়ে কাজ করতো না, একা একা কাজ করতো। আমরা এসে কিন্তু সেই জিনিসটাকে আমরা করেছি। আমরা শুধু যে চলচ্চিত্রের অন্যান্য সংস্থা তা না, আমাদের যে হল মালিক যে সমিতি আছে তাদেরকেও আমরা আমাদের পরিবারভুক্ত আমরা মনে করি, এবং তাদেরকে ইনক্লুড করে তাদের সমস্যাগুলো কীভাবে কী করা যায় এগুলো নিয়েই কিন্তু আমরা এখন কাজ করছি। তো আশা করি যে আমাদের গত বছর যতগুলো ছবি, প্রায় 50টার মতো ছবি রিলিজ হয়েছে, তো সেটার সংখ্যা যাতে আরও বাড়ে সেই লক্ষ্য নিয়ে আমরা আসলে এগোচ্ছি আর কি। আমরা একটা কথা প্রায় বলি যে সাধারণ দর্শক যারা আছে, আমরা যারা চলচ্চিত্র উপভোগ করি, তারা বলি যে চলচ্চিত্র আবার সুদিন ফিরে এসেছে এবং একটি ভালো দিন আমরা দেখছি, এবং দর্শকরা প্রেক্ষাগৃহে ফিরছেন। এটার সঙ্গে আপনি কতটুকু সহমত? সুদিন ফিরে মানে কি, আগে যেমন বললাম না যে আগে কিন্তু আমি যখন মানে নাম্বার 1 যখন, তখন 120টার মতো ছবি রিলিজ হতো, তার মধ্যে আমার নিজেরই 20টা ছবি রিলিজ হতো। তো সেই জায়গায় এখন আসে না। আর আমার সময়ে কিন্তু 1400-র মতো সিনেমা হল ছিল। তো সেই সিনেমা হলগুলো বন্ধ হতে হতে শেষ পর্যন্ত 65টা সিনেমা হলে গেল। তো আমরা আসার পর আমরা চেষ্টা করে এটাকে
200-র উপরে আনতে পেরেছি। তা আমরা যদি 600 থেকে 700 সিনেমা হলে যদি আমরা ওপেন করতে পারি, তাহলে ব্যবসার যে জিনিসটা, কারণ একটা চলচ্চিত্র নির্মাণ করতে অর্থ লাগে, এবং অর্থটা মানে কি, একটা চলচ্চিত্রের গল্প অনুযায়ী যা দরকার সেটা দেওয়া উচিত। সেটা যদি না দেয় তাহলে কিন্তু সেটা মানে বিশ্বাসযোগ্য হয় না। পরিবেশটাকে বিশ্বাসযোগ্য করতে হয়, আর্টিস্টদের কস্টিউম, তারপরে আপনার তার অভিনয়, সমস্ত জিনিসগুলো কিন্তু বিশ্বাসযোগ্য হলে পরে একটা ছবি মানে ব্যবসা সফল হয়। তো সেই জায়গায় যাইতে হলে মানে এখানে অর্থের একটা বড় ব্যাপার আছে। অর্থ যদি একটা ব্যবসার ছবি যদি না করে, ব্যবসা যদি না করে, তাহলে পরবর্তী সময় একটা প্রযোজক আরেকটা ছবি ওরকমভাবে বানাতে পারে না। যার জন্য আমাদের এই সিনেমা হলগুলো যদি আমরা খুলতে পারি তাহলে আমাদের ব্যবসাটা বাড়বে, আমাদের লগ্নিটাও আমরা এখানে বেশি করতে পারবো, ডিটেলস ওয়ার্কগুলো করা যেতে পারে আর কি। একটি কথা আপনার কাছে জানতে না চাইলেই নয়, সেটি হচ্ছে যে আমাদের দৃশ্যশিল্পের মধ্যে টেলিভিশন, রূপালী পর্দা এবং সেই সঙ্গে এখন যুক্ত হয়েছে ওটিটি, ওভার দ্য টপ সার্ভিস যেটাকে আমরা বলি, এবং এখানে একটি বিরাট মার্কেট তৈরি হয়েছে, আমরা সবাই দেখতে পাই, এবং অনেকেই অভ্যস্ততাও তৈরি হয়েছে, এখানে আমরা উপভোগ করি নানান কন্টেন্টস। আপনার কাছে ব্যাপারটি কতটুকু ইতিবাচক বা নেতিবাচক, আপনার মতামতটা জানতে চাই। না, এটা তো মানে অস্বীকার করার কোনো উপায় নেই, আর অস্বীকার করতেও পারবেন না আপনি। কারণ হলো গিয়ে যে প্রযুক্তি মানুষের এত নাগালে চলে আসছে, তো সেই জায়গায় 2,000, 2,500, 3,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে সে মোবাইলের মধ্যে সে ছবি দেখতে পারে ওটিটির মাধ্যমে। তারপরে সে নিজেকেও মানে তার ইচ্ছা সে ওখানে পূরণ করে, নিজেও ভিডিও করে সেখানে আপলোড করে, নিজেও একটা ছবি তুলে সেটা আপলোড করে, সেগুলো দেখে। তো এগুলো তো আমি কেউ বন্ধ করতে পারবো না। তো এগুলো রেখেই আমাদেরকে এগোতে হবে, এইটা মাথায় নিয়ে আমাদের কাজ করতে হবে। তো ওটিটি যেটা, সেখানে তো আপনার ডাউনলোড করতে হয়, পেমেন্ট করতে হয়। তো সেইখানে যদি মানে আমাদের সেরকম ইনকামের বিষয়টা যদি আসে, আর মানুষ যদি তার মাধ্যমে যদি বিনোদন নিতে পারে, তাহলে আমাদের অসুবিধা নেই। তো মাধ্যমটা চেঞ্জ হলো, কিন্তু চলচ্চিত্র তো তৈরি করতেই হবে। চলচ্চিত্র তৈরি করে সেটা সিনেমা হলে দেন, কিংবা টেলিভিশনে দেন, কিংবা ওটিটিতে দেন, সিনেমা বানাতে হবে। তো কাজে সেই সিনেমা বানানোর জন্য শিল্পীর প্রয়োজন পড়বে, ডিরেক্টরের প্রয়োজন পড়বে, এবং প্রযোজকেরও প্রয়োজন আছে। তবে আমি বলবো ওটিটি এবং আমাদের এখানে যেগুলো হয় আর কি, অনেক সময় মানে নীতিটা ঠিক মতো রাখে না। যেমন অন্যান্য দেশে নেটফ্লিক্স যেরকম আছে, তারপরে ইন্ডিয়াতেও অনেকগুলো আছে, তারা কিন্তু একটা জিনিস তৈরি করে সেটাকে কিন্তু ধরে রাখে এবং নীতিটা ঠিক রাখে। তো সেইভাবে আমার মনে হয় যে শুধু ব্যবসা না, আমি মনে করি যে দেশের সংস্কৃতিকে, চলচ্চিত্রকে টিকিয়ে রাখা যায় কিভাবে, ওই অন্যান্য মাধ্যমগুলো সেইভাবে মানে চিন্তা করতে হবে। তাহলে কি আমি বলতে পারি যে আজকে যদি ওটিটি প্ল্যাটফর্ম থেকে, কোনো একটা প্ল্যাটফর্ম থেকে যদি একটা ভালো চরিত্র, একটা ভালো গল্প ইলিয়াস কাঞ্চনের কাছে অফার আসে, অবশ্যই তাহলে তিনি বিবেচনা করবেন। করবেন। অবশ্যই, কারণ আমাদের কথা হলো যে চলচ্চিত্র বলেন, নাটক বলেন, যাই বলেন না কেন, মানুষের কাছে পৌঁছাতে হবে, মানুষ এটাকে গ্রহণ করতে হবে। মানুষ যদি গ্রহণ না করে, মানুষ যদি না দেখে, আপনি এটা বানায় ঘরে রাখলে তো কোনো লাভ হবে না। নিশ্চয়ই। একদম শেষের দিকে আছে, তবে একটা কথা আজকে জিজ্ঞেস করতে চাই, যে খুব সরলভাবেই সকল ভক্তদের হয়ে, যে আপনার তো লম্বা একটা যাত্রা, অনেক দিনের যাত্রা, অনেক ছবি আপনি আমাদেরকে উপহার দিয়েছেন, অনেক চরিত্র আমাদেরকে উপহার দিয়েছেন, অনেক কাজ করেছেন আমাদের জন্য। একজন ভালো বা একটা পরিপূর্ণ নায়ক হতে গেলে আসলে কেমন হতে হয়, নিজের মধ্যে কি ধরনের গুণ থাকতে হয়, আজকে ইলিয়াস কাঞ্চনকে জিজ্ঞেস করি, কি উত্তর দিবে বিবেচনা থেকে? আসলে নায়ক মানে কি, শব্দটাই কিন্তু নায়ক। নায়কের মানে অনেক গুণ থাকা দরকার। আমি যখন প্রথম চলচ্চিত্রে আসি, আমি কিন্তু, আমার গাড়ি ছিল না, তো কাজে আমার গাড়ি চালানোর অভ্যাস ছিল না। আমি মোটরসাইকেল ছিল না, মোটরসাইকেলও আমার চালানোর অভ্যাস ছিল না। আমি চলচ্চিত্রে আমি আসার মানে আগে দিয়ে আমি নাচের স্টুডেন্ট ছিলাম না, আমি ফাইটও আমার ভালো জানা ছিল না। এই সমস্ত কিছু কিন্তু আমাকে করতে হয়েছে, কিন্তু আমাকে শিখতে হয়েছে। কিন্তু
আমাকে মোটরসাইকেল চালানো শিখতে হয়েছে, গাড়ি চালানো শিখতে হয়েছে, আমাকে ফাইটের জন্য ফাইট মাস্টার রেখে আমার বাসায় আমাকে করতে হয়। এবং সেই সময়টা মডার্ন ফাইট যেটা সেটি হলো যে কুমফু কারাটে, সেইগুলো আমাকে প্র্যাকটিস করতে হয়েছে, আমাকে শিখতে হয়েছে। তারপরে নাচের জন্য যে আমার সময়টাই আমি বলবো যে আমার চলচ্চিত্রে কিন্তু নাচটাকে পপুলার করা হয়েছে, কিন্তু জি। সেই জায়গায় এমনি এমনি হয়নি, কিন্তু সেখানেও কিন্তু আমি মাস্টার রেখে কিন্তু আমাকে প্র্যাকটিস করে কিন্তু আমাকে আমাকে এই কাজগুলো করতে হয়েছে। তো একজন নায়কের এই যে যা যা প্রয়োজন একটা চলচ্চিত্রে, মনে করেন যে আপনার একটা নাচের ছবি হলো, এখন আপনাকে চিন্তা করলো কিন্তু আপনি নাচই জানলেন না, তাহলে আপনাকে তো নেবে না। তো এই জিনিসগুলো মাথায় রাখা, প্লাস যে জিনিসটা আমি মনে করি যে চলচ্চিত্রে যেহেতু সে নায়ক, সে যে চরিত্রগুলো করে, পজিটিভ চরিত্রগুলো বেশি করে, প্রতিবাদী চরিত্রগুলো করে, ফ্যামিলি এবং সমাজ দেশের জন্য সে উপকারী এই হিসাবে সে মানে চলচ্চিত্রে আগমন করে সে। কিন্তু ব্যক্তিগত জীবনে যদি এগুলো যদি না থাকে, তাহলেও কিন্তু আমি বলবো যে মানে সে নায়ক হিসাবে সে ওইরকমভাবে টিকতে পারবে না। কিন্তু কারণ হলো যে মানুষের হৃদয়ে যদি মানে চিরদিন থাকতে চায়, তাহলে তাকে এই চলচ্চিত্রের বাইরেও কিন্তু নায়কোচিত ব্যাপারটা তার থাকতে হবে। তার আচার ব্যবহার, তার চরিত্র, দেশপ্রেম, দেশের মানুষের জন্য চিন্তা, এগুলো থাকতে হবে। একদম। যদি এগুলো থাকে এবং সেভাবে যদি কাজ করে, আমি মনে করি সে পর্দা এবং পর্দার বাইরে দুই জায়গায় সে নায়ক হতে পারে। একদম। আমি জাস্ট ছোট্ট একটি কথা যুক্ত করে আজকের আয়োজন শেষ করতে চাই, ধন্যবাদ জানিয়ে শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চনকে। তিনি সততার কথাও বলছিলেন অফ রেকর্ডে। সততা অনেক বড় একটি অবশ্যই, ব্যাপার, অবশ্যই। এবং সেটি তার ছিল বলেই তিনি আসলে এত দূর এসেছেন এবং আমাদেরকে আমাদের ইন্ডাস্ট্রিকে তিনি আসলে রিপ্রেজেন্ট করছেন, এবং তার এই অবদানের জন্য এবার আজীবন সম্মাননায় আপনি সম্মানিত হয়েছেন, এবং আমরা সেই জন্যে আসলে সম্মানিত হয়েছে। আরও একবার অভিনন্দন আপনাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির জন্য, এবং আজকে আসবার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আপনাকে। আবারও দেখা হবে সে প্রত্যাশা রাখছি, এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে নিয়ে হয়তো এই কাউচে আবারও তিনি আমাদের সঙ্গে বসবেন সেই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, শুভেচ্ছা।